ফয়জুন্নেসা দুটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। নানুয়া দিঘির তীরে আর কান্দি নদীর ধারে নারী শিক্ষার ভিত্তি স্থাপন করেছিলেন ফয়জুন্নেসা। দুঃখের বিষয়, আজ আর সেই বিদ্যালয়ের অস্তিত্ব নেই। এখন তার পরিবর্ধিত রূপ শৈলরানী উচ্চ বালিকা বিদ্যালয় নামে পরিচিত। ঘটনাটি খুবই দুঃখজনক। শুধু লেখক নয়, ফয়জুন্নেসা কলকাতা সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। ফয়জুন্নেসা কাজ করেছিলেন অজপাড়াগায় বসে। সেখানকার মেয়েদের অশিক্ষার অন্ধকার দূর করে তাদের আলোর পথে নিয়ে আসাই ছিল ফয়জুন্নেসার এক অন্যতম উদ্দেশ্য। শহরে শিক্ষিত মানুষদের সহায়তা ছাড়া এই কাজ তিনি কিন্তু একাই করে গিয়েছিলেন। নমস্কার, আমি মহুয়া দাশগুপ্ত এসে গিয়েছি সময় আপডেটসের চ্যানেলে আপনাদের সকলকে মহিলা লেখকদের গল্প শোনাতে। আজকে আমি বলবো প্রথম এক মুসলিম মহিলা সাহিত্যিকের কথা, ফয়জুন্নেসা। তার সম্পর্কে আমরা সকলে খুব কমই জানি, তো আমিও একটু সামান্য কিছু তথ্য সংগ্রহ করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। 19 শতকে প্রকাশিত হয়েছিল রূপজালাল কাব্য। এই কাব্যের লেখক ছিলেন ফয়জুন্নেসা দেবী। এই কাব্যে রয়েছে রূপকথার মধ্য দিয়ে আত্মজীবনী রচনা। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো ফয়জুন্নেসাকেও কিন্তু সমাজ মনে রেখেছে। শুধু লেখা নয়, সমাজ সংস্কার, নারী জাগরণ, নারী শিক্ষা ইত্যাদি সমস্ত বিষয়েই তার সক্রিয় ভূমিকা ছিল। ফয়জুন্নেসাকেও মুসলিম মহিলা লেখকদের মধ্যে অন্যতম বলা যায়। তার বাবা ছিলেন কুমিল্লা জেলার হোমনাবাদের জমিদার। মাত্র 10 বছর বয়সে বাবাকে হারিয়ে জীবনের কঠিন পথে মনে মনে একলাই চলতে হয়েছিল তাকে। এমন সময় তিনি যখন লিখছেন, যখন মুসলিম নারীদের জীবন প্রবল অবরোধের বাঁধনে আবদ্ধ। সেই সময় ফয়জুন্নেসা ছিলেন বহু ভাষাবিদ। আরবি, ফার্সি, বাংলা, সংস্কৃত ভাষায় ছিল তার গভীর ব্যুৎপত্তি। 1860 সালে তার বিয়ে হয়। তার স্বামী মোহাম্মদ গাজী চৌধুরীর সঙ্গে তার সম্পর্কচ্ছেদও হয়েছিল। সেই আমলে এটাও কিন্তু একটা যুগান্তকারী ঘটনা। সেই সময় মুসলমান সমাজে নারী শিক্ষার কথা ফয়জুন্নেসার আগে কেউ ভেবেছিলেন বলে মনে পড়ে না। শুধু লেখক নয়, ফয়জুন্নেসা কলকাতা সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। ফয়জুন্নেসা কাজ করেছিলেন অজপাড়াগায় বসে। সেখানকার মেয়েদের অশিক্ষার অন্ধকার দূর করে তাদের আলোর পথে নিয়ে আসাই ছিল ফয়জুন্নেসার এক অন্যতম উদ্দেশ্য। শহরে শিক্ষিত মানুষদের সহায়তা ছাড়া এই কাজ তিনি কিন্তু একাই করে গিয়েছিলেন। কুমিল্লা এলাকাতেও তাকে আলাদা করে মনে রাখা হয়েছে। কিন্তু আপামর বাঙালি সমাজে ফয়জুন্নেসা সেরকম কোনো সমাদর পাননি। ফয়জুন্নেসার মতো এক সমাজ সংস্কারকের নাম বদলে দেওয়াটাও অত্যন্ত নিন্দনীয় কাজ। নিজের জমি দান করেছিলেন ফয়জুন্নেসা, ছাত্রীনিবাস, মাসিক বৃত্তি সব কিছু পাবার ব্যবস্থা করেছিলেন। আর একটা দুঃসাহসিক ঘটনা, ফয়জুন্নেসা ঢাকা শহরে মুসলিম মেয়েদের জন্য ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেছিলেন। রোকেয়া যেমন কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি কুমিল্লায় ফয়জুন্নেসা স্থাপন করেছিলেন ফয়জুন্নেসা উচ্চ ইংরেজি বালিকা বিদ্যালয়। এছাড়াও নিজের বাড়িতে মক্তব, 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি করেছিলেন ফয়জুন্নেসা। ফয়জিয়া মাদ্রাসা স্থাপনও তারই কীর্তি। পরে এটি একটি ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে ফয়জুন্নেসা একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার লেখা রূপজালাল বইতে বহুবিবাহের বিরুদ্ধে মত রেখেছিলেন। হিন্দু মুসলিম দুই সংস্কৃতির কথাই এসেছে তার লেখায়। রূপজালাল বাঙালি মুসলিম সাহিত্যিকদের প্রথম প্রকাশিত বই। ফয়জুন্নেসার ভাষা ছিল খাঁটি বাংলা। তিনি সঙ্গীত সার আর সঙ্গীত লহরী নামে 2টি বইও লিখেছিলেন। স্বর্ণকুমারী দেবী ছিলেন তার সমসাময়িক লেখক। কিন্তু ফয়জুন্নেসার যশ কিন্তু স্বর্ণকুমারী দেবীর মতো ছিল না। মহিলাদের চিকিৎসার জন্য তিনি ফয়জুন্নেসা জানানা হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। আন্তরিকভাবে আন্তর্জাতিক স্তরে ফয়জুন্নেসা সেবামূলক কাজ করে গিয়েছেন। পত্রপত্রিকাও কিন্তু তার দানে সমৃদ্ধ হয়েছে। তিনি একটি রত্ন ছিলেন। সখী সমিতিতেও ফয়জুন্নেসা 200 টাকা দান করেছিলেন। তিনি তার সম্পত্তির বৃহৎ অংশ দান করে গিয়েছিলেন উন্নয়নের কাজে। অন্য ধর্মের পৃষ্ঠপোষকও ছিলেন তিনি। নারী শিক্ষা, নারী কল্যাণ ও সাহিত্য কর্ম ত্রিনয়নের মতো তাকে অসাধারণ করে দেবীর মর্যাদা দিয়েছিল।
বিস্মৃতির আড়াল থেকে সরস্বতীর লীলা কমলে প্রাণ প্রতিষ্ঠা করা হলো মহীয়সী নারী ফয়জুন্নেসার। তার প্রতি রইল অসীম শ্রদ্ধা। আসলে আমরা যখন পড়াশোনা করছি তখন দেখতে পাচ্ছি যে সময় মেয়েরা লিখছেন, সমাজের অন্ধকার সময়, তখন হিন্দু মুসলিম নারী নির্বিশেষে তাদের একটাই চাহিদা ছিল যে শিক্ষার আলো তাদের উপর যেন আসে, এবং ওই পড়াশুনো শিখলে অকাল বৈধব্য বা স্বামী বিচ্ছেদের ঘটনাকে তোয়াক্কা না করে ফয়জুন্নেসা, রোকেয়া, আশাপূর্ণা দেবী, স্বর্ণকুমারী দেবীর মতো মহিলারা এগিয়ে এসেছিলেন লেখাপড়া করতে, এবং সম্ভবত তাদের দেখানো পথেই আমরা আজকের মেয়েরা এগিয়ে চলেছি। আজকের মেয়েরা পড়াশুনো করতে দ্বিধা করছি না, কিন্তু তবু তো সমাজের পদে পদে মেয়েদের জন্য এখনও অনেক বাধা বিপত্তি রয়েছে। সেই সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে সরস্বতীর লীলাকমল যেন একটি হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত হতে থাকে, এবং মহীয়সী ভারতবর্ষের মহীয়সী নারীদের এই যাত্রা যেন অব্যাহত থাকে। আপনাদের ভালো লাগছে তো সরস্বতীর লীলাকমল বিভাগ? এবং কেমন লাগছে মহুয়া দাশগুপ্তের বক্তব্য ও লেখা আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আমি আবার আসতে শুরু করেছি আপনাদের দরবারে মহিলা লেখকদের গল্প নিয়ে। পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো লেখা বা নতুন কোনো মহান নারীর বিষয় আলোচনা নিয়ে। ভালো থাকবেন। সময় আপডেটসের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লেখাটি ভালো লাগলে, বক্তব্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।